হাতে গুলি লাগলে কিন্তু মানুষ হাঁটতে পারে, যদি মাথায় গুলি লাগে তাও মানুষ হাঁটতে পারে, যদি তার সেন্স থাকে। পায়ে গুলি লাগে তাই মানুষ কতক্ষণ হাঁটতে পারে। যখন আমার পায়ে গুলিটা লাগছে তখন আমার যে সহযোদ্ধারা আমার টাইনা ভিতরের দিকে কি আছে লয়ে গেছে, আর নাহলে ওই দিন আমার মারিয়ে আমার বাপের লাশটাই না পাই। আমি এখনো লাশটা পাইনি। দুই হাত চিপিয়ে দিয়ে এরকম বলছি যে ওকে, নো প্রবলেম, আই এম রেডি। যদি আমার জীবনের বিনিময়ে যদি শেখ হাসিনার পতন হয় তো আমার জীবন নিয়ে না, গুলি কর ও 1-150 করে পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগ প্রায় 5,000 জড়ো হয়, তা লাভ কি? ছাত্ররা যদি আন্দোলন করতো 2 ঘন্টা, আমরা আন্দোলন করতাম 6 ঘন্টা। ওরা শুধু ছিল শো, আমরাই ছিলাম মাঠে। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। হাসনাত সার্জিস ওরা আমার কাছে আমার লাগে চ্যালেঞ্জ করুক, ওরা কতটুকু আন্দোলন করছে আর আমি কতটুকু করছি। ওদের যে জুতার ক্যাটাগরি, আর এখন জুতার ক্যাটাগরি দেখবেন। আজকে প্রাডো গাড়ি দিয়ে ঘুরে বা বড় বড় গাড়ি দিয়ে ঘুরে, আর আমরা রিক্সাও চড়তে পারি না ভাড়ার টাকার অভাবে। আমরা যদি সুস্থ থাকতাম আমরা তো কাজ করে খেতাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি নতুন পর্বে। আজ আমার অতিথি একজন জুলাই যোদ্ধা। 2 বছর আগে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে তিনি পা হারিয়েছেন, গুলিতে পা হারিয়েছেন। সেই জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন মাল। কেমন আছেন শাহিন মাল আপনি এখন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় মোটামুটি একটু সুস্থ। আচ্ছা, এই যে 2 বছর পরে এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে নানা রকম বিতর্ক সমালোচনার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেমন শাওনের সমালোচনা, তার সাথে সাথে আরো কয়েকজন মাহি সহ অনেকেই আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ এই অভ্যুত্থানকে একটা পাতানো নাটক বলতে চাচ্ছেন। আপনার রিয়াকশন কি এক্ষেত্রে? আপনি কি মনে করেন? পাতানো নাটক বলতে আসলে তো জুলাই গণ অভ্যুত্থান এটা তো আর এমনি এমনি 1-2 দিনে হয় না। এটা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা একটা বেল্টে থাইকা, সেটা হচ্ছে জিয়া পরিবার। ওই বিল থেকে আস্তে 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 এটার আজকে মনে করেন যে পুরো উদাহরণের মনে করেন যে একটা পর্যায়ে জনাব তারেক রহমান এটাকে নেতৃত্ব দিছে। এই নেতৃত্বের দীর্ঘ 17 বছরের পূর্ণ ফসলই হচ্ছে এটা জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান তার এমনি এমনি আসে না। কি কারণে আসছে? আপনারা কেন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন? এই দেখেন, শেখ হাসিনা মূলত অনেকগুলা কাজ করছে। যেমন কি ধরেন 2009-এর শেষে আমার বাপ বিএনপি করা সে তার অপরাধ, সে বিএনপি করে। এই অপরাধে যদি আমার বাপের লাশটাই না পাই। আপনার বাবা গুম হয়েছিল? জি, আমার বাপ গুম হয়েছে, আমি এখনো লাশটা পাইনি। আর আজও পর্যন্তই আমি কবরটা যে আমার বাপ যে আমার জন্ম দিছে, মানুষ ব্যক্তিগত তো একটা কবর থাকে মানুষের, ওই কবরটা আমি আজও পর্যন্ত আপনি জানেন না যে আপনার বাবা জীবিত না মৃত্যু? এটাও তো জানেন না? আমি এখনো জানি না, আমি খোঁজ নিছি পরে, তো একটু খবর পাইলাম যে আমার বাপ নেই আর দুনিয়াতে। আচ্ছা, 2009 সালে উনি গুম হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন? আমার বাপ ইউনিয়ন যুব দলের জয়েন্ট সেক্রেটারি ছিল তখন। আমার এক বাপ হইল গিয়ে এক বাপের এক পোলা ভোলায়? জি। তা আমার কিছু মনে করেন যে আমার বাপে বিএনপি করতো, তো আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আসার পর দিয়া তো ওরা ক্ষমতার প্রভাব বিস্তার করিয়া আমার বাপের মনে করেন যে জায়গা জমিনের কিছু দায় জামালা থাকে গ্রামগঞ্জে। কিন্তু আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ আবার একটু লুবি টাইপের, তো তো কিছু টোকাই ছেলেপেলেদেরকে নেতৃত্ব দিছে, ওদের কিছু ছিল না, ওই লোভে পইরা আর কি মনে করেন যে বিএনপির একটা তকমা লাগায়া আমার বাপকে গুম করে দিছে। আর জায়গা জমিন গুলো আজও আমার বাপের মনে করেন যে এখন উদ্ধার করতে পারিনি। আচ্ছা, এই যে আপনার বাবা যে গুম হলো, এটা কি আইন শৃঙ্খলা বাহিনী করেছে নাকি যারা আওয়ামী লীগের লোক তারা করেছে? আওয়ামী লীগের লোকজন করছে। তারপর আপনি লাশটাও না, এখনো লাশটা পাই নাই, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে যুক্ত, টাকা কিছু খেয়ে এটাকে মনে করেন যে দামাচা পাতিছে। আচ্ছা, তো আপনার বাবা রাজনীতি করতেন ভোলায়, আপনি ঢাকায় করতেন, ঢাকায় কবে আসছেন? আমার বাপ মূলত ঢাকাতে রাজনীতি করত, গ্রামেও থাকতো। আমরা গ্রামে থাকতাম, ঢাকাতে রাজনীতি করতো। যখন বিএনপি ক্ষমতা চলে গেছে, হ্যাঁ, যখন বিএনপি ক্ষমতা চলে গেছে তখন কিন্তু আমার ঘরে একবার আমার বাপে গ্রামে সেট হয়ে গেছিল। ওই
বিএনপি করার অপরাধে গ্রামে যেও আমার বাপের পায় নাই। মানে কাজের খোঁজে বা জীবিকা অর্জনের জন্য তো সবাই ঢাকা বাড়িতে থাকে, দেশে তো আর এরকম কাজ থাকে না। তখন ওই যে ঢাকা রাজনীতি করছিল, তো এক এলাকার থেকে আরেক এলাকায় একটু অবস্থান হিসাব করছে যে তো আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে কি, তো এইসব করে দেশ গ্রামে তোকমা লাগাইছে। সে বিএনপি করে, আওয়ামী লীগ তখন ক্ষমতা। তখন আমার বাপে ঢাকা আইছে, মোহাম্মদপুর থেকে গুম হয়ে গেছে। শুধু কিছু জায়গা জমিনেরও ঝামেলা আছে, আর হচ্ছে গিয়া উনি বিএনপি করে, এটি হলো অপরাধ। আচ্ছা, তো আপনি গত জুলাই আন্দোলনে পা হারিয়েছেন, এই ঘটনাটা কিভাবে ঘটলো? যখন আমার বাপ গুম হইছে, তখন আমি টার্গেট নিছি যে আমার বাপ যেহেতু বিএনপি করার কারণে গুম হইছে, তাহলে আমি বিএনপি দলটাই বাইছে নিছি। বিএনপি দলটাই বাইছে নিছি। তো মানুষের কাছে যখন আমি শুনেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধার ঘোষণা দিছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিছেন। হুম। তো স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, তখন শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের জেলে। তো যদি দেশ স্বাধীন করতে হয় তাহলে রাজপথে থাকতে হয়, যদি দেশকে মুক্ত করতে হয় তাহলে গণমানুষের সাথে থাকতে হয়। তো ওটাই আমি ভেবে যে যেহেতু আমার বাপ বিএনপি করছে, তাহলে আমার বাপের আদর্শেই আমি হাঁটছি। হুম। হাইটা আমি 3টা মামলা খাইছি, প্রায় 10-12 উপরে। বিএনপি আওয়ামী লীগের যে ফাঁড়ি থাকে না পুলিশের, এলাকার থেকে তো আমরা কোথাও যাইতে পারতাম না। মোহাম্মদপুরে অনেক কারণ যে ফাঁড়িতে নিয়ে আমাকে অনেক বেদরক মারধর করতো। মারধর করিয়া দেশে 20,000, 30,000, 50,000 টাকা খেয়ে আবার কি আর তো ছেড়ে দিত। ঠিক আছে, তো ছেড়ে দিত, দেখতো যে আমার গার্জিয়ান কেউ যায় না, তোরে দিয়া লাভ কি। তা আমার ওয়াইফ ছিল, তা আমি ছোটবেলায় বিয়ে করছি। তা আমার ওয়াইফ ছিল, তো একবার আমার ওয়াইফ কানের জিনিস বন্ধক রেখেও আমাকে ছাড়াইছে 50,000 টাকা। মানে 70,000 টাকার জিনিস 50,000 টাকা তখন বন্ধ রাখছে। এই যে 2018 সালের কথা, নির্বাচনের একটু পর পরই তখন আওয়ামী লীগ আবার ক্ষমতা আসছে, এই যে দরপাক্য শুরু হয়ে গেল। এরকম করতে করতে পরে দেখা যায় না আমার আন্দোলন মানে বিএনপির থেকে সরাইতে পারে না, পরে 2-2বার মাইরে আমারে জেলখানায় পাঠায়। আচ্ছা। 2-2বার মাইরে জেলখানায় পাঠাইলো, আমি জামিনে বাইরে এলাম। জামিনের বাইরানোর পর দিয়া পরে তো 18, 19, 20 সালের দিকে আবার একটা মামলা দিছে। আবার একটা মামলা দিছে, একদম ছিনতাই মামলা। আমি জীবনে কারো একটা কাঁচামরিচ চুরি করে খাই, আমাকে ছিনতাই মামলা দিয়া, মানে আমার যে প্লাফান আছে ওদেরকে ব্ল্যাকমেল যে তোর নেতা ছিনতাই করছে। ঠিক আছে, একটা ছিনতাই মামলা দিছে, দেওয়ার পর দিয়ে মনে করেন যে মানে তখন আবার হচ্ছে কি আমাদের ইউনিট কমিটি হয়েছিল। তো আমানুল্লাহ আমান ভাই বলছিল কি যে বিএনপির ইউনিট কমিটি, হ্যাঁ, অর্ডার কমিটি ছিল তখন। ইউনিট কমিটির বোর্ডে অড কমিটির সভাপতি সেক্রেটারি নির্বাচন করছে তখন। তো আমানুল্লাহ আমান ভাই বলছিল, আর আমিনুল ভাই ছিল আমাদের নেতা, তখন বলছে যে হাসিনারে নামানোর জন্য কে কে প্রস্তুত। তা আমি আবার আমানুল্লাহ আমান ভাইকে বললাম যে হাসিনারে শুধু টাইনা নামাইলে হবে না, আর কাপড় দুপুর সিরিয়া নামাইতে। এই কথা, ওইটার ভিতরে যে আবার পুলিশের ফর্মা আছে সেটার আমি কইতে পারি না। তখন ঢাকা উদ্যানে আমরা আমাদের যে মান্নান হোসেন শাহিন ভাই উনি সভাপতি হইলো, জহিরুল ইসলাম অপু ভাই সেক্রেটারি হইলো। পরে আমরা আনন্দ মিছিল করে আমি খালি আমার বাসার সামনে গেছি, তখন রাতে 7টা বাজছে। তখন আমাকে ওরা ওই ফর্মাটা ছিল, কয় স্যার ওই হাসিনারে আমাদের দেশে হাসিনারে টাইনা বলে নামাইব গদির থেকে কাপড় দূর সিরিয়া। এই কথা কল লাগি স্যার আমারে আপনার পুলিশ না, এটা ডিবি বলে আর কি, ওই দূরে আমার ফুটলার মতন মেলামাল লিগে প্রাইভেট কারের ভিতরে হাইক্স গাড়ি আছে না, হাইক্স, ওটার মধ্যে ফুটলার মতন ধরে আমার মেলা মারার পর দিয়ে মনে করেন যে আমার রাইতের 1টা পর্যন্ত ঘুরাইছে, আর মনে করেন যে পিটাইছে গাড়ির মধ্যে ঘুরাইছে আর পিটাইছে। পিটানোর পর দিয়া কয় হাসিনারে তুই কি কইছিলি? আমি কই স্যার আমি কইছি, কিন্তু স্যার আমি তো বিএনপি করি, আমার বিএনপি ছাড়া কোনো পথ নেই, আপনি আমার মারেন কাটেন যাই করেন, আমার ওই বাপ ঘুমাইছি স্যার, আমি বিএনপি ছাড়া আমি আর কোনো পথ বাচ্চা নিতে না, যদি আমার মাইরালান ফালান। পরে এক লোক বললো ওই ইংলিশে কথা,
মানে ইংরাজি, মানে ওর কথা বোঝা না। তো শালির বেটি যে কয় এটা বোঝা যায়, ঠিক আছে। আবার কিছু আছে যে ওরে মারস কাটত যাই করস, ওই আর আওয়ামী লীগ আর ওনার বাপ কমাইছে, এর লিগে বিএনপির এত ভালোবাসে। দেখো স্যার, বারবার যে কয় যে হাসিনারে কাপড় দিয়ে সিরিয়া নামাইছস, কিন্তু এটা শিকার যায়, হুম, এটা শিকার যায়। ওরা যতই মারস আর শিকার যায়। আমার এই যে কপালটা আছে না, এই যে হুম, কপালটা ফাটে লিছে। হুম, ওরা মনে করেন যে এটা ঘুষি দিয়ে ফাটাইছে আমার, ঠিক আছে। আমি যখন কইছি যে হ্যাঁ আমি বলছি কাপড় দূর সিরিয়া, তখনই কিন্তু আমার ঘুষি দিছে। আমার মনে করেন যে দেখাইলে বুঝতেন, আমার ফিডিয়া গাড়ির মধ্যে আমার শরীরটা ফুলে লিছে। ফুলে পরে চলে গিয়া ওরা আমার একটা ছিনতাই মামলা দিয়া রাতের 3টার দিকে ওরা আমারে মোহাম্মদপুর থানায় দেয়, হুম, ছিনতাই মামলা দেয়। হুম, অথচ ধরলো কি কারণে আর আমার মামলা দিল কি কারণে? হুম, দেওয়ার পরে তো আমি 3 মাস জেল খাটছি। হুম, তো টাকা পয়সা ছিল না, ফ্যামিলির আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না, বাপ নাই ছোটবেলার থেকেই। তো আমার বউ অনেক কষ্ট কালাস করিয়া আমার ভাইরা মিলিয়া জিলিয়া পরে উকিলে 60,000 টাকা দিছে। 60,000 টাকা দিয়া হচ্ছে লেগে আমারে 3 মাস 3.5 মাস আমি জেল খাটছি। খাটার পর দিয়ে আমার বাইরেছি, বাইরানোর পর দিয়া তো ফ্যামিলির তো কিছু চাপাইছে, দেখো তোমার 2টা ছেলে সন্তান আছে, তুমি এই বিএনপি বিএনপি করে বিএনপি আজও আসে কিনা অসন্ত। তা আমাদের একটা টার্গেট ছিল বা আত্মবিশ্বাস ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাটি ও মানুষের নেতা, যে সে কোনো দুর্নীতি করে না, কিছু করে না, একটা মিথ্যা মামলা দেয়া তাকে 6 বছরের অধিক জেল খাটাইছে, হুম, ঠিক আছে। তা আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে জিয়া পরিবারের অনেকই আছে, হুম, তো শেখ হাসিনার কি আছে, নানা বাড়ির সম্পদ কি কেউ জোর করে খাইতে খাইতে পারে? তো শেখ হাসিনা গেলে তার কি থাকে, শেখ মুজিবের কিছুই থাকে, কিছুই থাকে না। তো আমাদের এরকম আত্মবিশ্বাস ছিল যে নানা বাড়ির সম্পদ কেউই জোর করে খাইতে পারে না, যদি দেয় খাইতে পারবো, আর না দিলে কি খাইতে পারে না। আর মানুষ তো আজকাল মনে করেন যে চালাক, কেন চালাক, মনে করেন যে নানি বাড়ির সম্পদের লিগে এরকম একটা বইও থাকে না। তার ওনার যে দুর্নীতির পাল্লা বা যেভাবে মানুষ গুম খুন মিলিয়ে অত্যাচার নির্যাতন যেভাবে করছে, তো তৃণমূল তো আমরা থাকি, সাধারণ মানুষের লগে আমরা মিশি, তো 4 ধরনের বইলে তো দেখতাম যে আসলে হাসিনার ডরে মানুষে খালি হাসিনা হাসিনা করে, ঠিক হুম। আছে। কিন্তু আসলে মনে করেন যে মন থেকে কেউ ওগরে অ্যাকসেপ্ট করে না। এর লিগে আত্মবিশ্বাস ছিল যে না আমার দল ছাড়া যাবে না, একদিন না একদিন এই দেশে বিএনপি আসবেই। তো এই জুলাই গণ অভ্যুত্থানের এনেও তো অনেক কাহিনী আছে। এই জুলাই গণ অভ্যুত্থানে জনাব তারেক রহমান অনেক মেকাজম করছে। মেকানিজম। হ্যাঁ, আর এটা আমরা মনে করেন যে আমাদের যে দিক নির্দেশনা দিছে, দেখ ছাত্ররা যদি আন্দোলন করতো 2 ঘন্টা, আমরা আন্দোলন করতাম 6 ঘন্টা। হুম, আমাদের কোনো ব্যানার ছিল না, হুম, কারণ আমরা তো দীর্ঘ 17 বছর রাজপথে গড়িয়া রোডে গাড়ে গড়িয়া আমাদের অভ্যস্ত। হুম, এটা তো আর ছাত্রদের নাই, হুম, ওরা শুধু ছিল শো, আমরাই ছিলাম মাঠে। হুম, আমরাই ছিলাম মাঠে, তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিল না, তা আমাদের উপর থেকে ডাইরেক্ট নির্দেশনা ছিল, যা হে আন্দোলনে তোকে মরণ আর নাহলে হাসিনার পতন, দুইটার একটা যে কোনো পথ বেছে নিবি। ছাত্ররা যদি আন্দোলন করে তো করে ছাত্র না, হুম, ওর নাম হাসিনা। হুম, একদম বাসাতে টয়ে টয়ে নিয়া হুম। বিএনপির একদম চালন দিয়ে যেভাবে সেকে, ওই সেকাটা দিয়া ডাইরেক্ট মনে করে ধ্বংস দিলি। কারণ যেই ছাত্র মারা গেছে এই মামলা খাবি তোরা, কারণ তোরা কি এই জায়গায় রাজপথে থাকবি না বাসায় থাকবি আলা বুঝাল। তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের একটা মানে টাইট দিছে, তখন আমাদের মানে রাজপথ ছাড়ার কোনো উপায় ছিল না। মানে হুম। কথা আছে না, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, তা আমাদের সামনে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে তো তারেক রহমানের ইউটিউবে বা ফেসবুকে ওনার বক্তব্য পাইতাম, ওনার সাথে তো কথা হইতো না। যেমন কি 16 তারিখে যে রাজপথ কোনো রকমই ছাড়া যাবে না, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আবার ওই দিনই যে দফা 1 দাবি 1 খুনিয়া চিনার পদত্যাগ, খুনিয়া চিনার রক্ত চক্ষুকে অপেক্ষা করেই হুম। আমাদের রাজপথে থাকতে হবে। তারেক রহমানের জি, ঘোষণা তারেক ছিল, রহমানের ঘোষণা আহ্বান ছিল, আমাদেরকে উদারত আহ্বান ডাকছে, আমরা রাজপথে ছিলাম। তো রাজপথে যখন আমরা ছিলাম তখন আমাদের খুব করুণ কাহিনী ছিল, আমাদের পকেটে ছিল না টাকা,
আমাদের ছিল না কিছুই। ওদের অস্ত্র, টিয়ার গ্যাস, গোলা বারুদ, হেলিকপ্টার গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, আমাদের ছিল শুধু ইটের টুরকা। ইট ভেঙে আমরা ছোট ছোট করে ওইদিকে মারতাম, পুলিশের দিকে। পুলিশের দিকে মারতাম। তাছাড়া আমরা কি নিয়ে আগাম? আমাদের কিছুই ছিল না, আমাদের টাকাও ছিল না, আর হচ্ছে লেগে আমাদের কিছুই ছিল না, শুধু ছিল ইটের টুরকা আর হচ্ছে লেগে মনে করেন যে টিউবওয়েলের পানি। টিউবওয়েল পানি দিয়ে কি করছে? টিউবওয়েলের পানি খাইছি, ও, এছাড়া কি খামো? এই যে সকাল 6টা বাজে ফজর আদার টাইমে মনে করেন যে বাসায় তো আর থাকতাম না, তো আমি 16 তারিখ, 16 তারিখে আমি, আমাদের এখানে মিনা বাজার আছে, মিনা বাজারের মানে বাউন্ডারি দিছে, তো বাউন্ডারির সাইডে হচ্ছে লিগা তারের বেড়া আছে। ওই তারের বেড়ার মনে করেন যে উঁচা জায়গা, তো পিছনে কাফারিয়ার মতন ডাল ছিল। হুম। তো ওই জায়গার পুলিশ প্রশাসন কেউ যাইতো না, সাধারণ মানুষও যাইতো না। তখন আমরা 10-12 জন মিলিয়া ওই রাতের, তার বাসা ঢুকতাম না। রাতের মনে করেন যে আপনার 2টা-2:30টার দিক যখন দেখতাম যে সব নীরব, আস্তে আমরা একজন একজন করে মনে করেন যে ওই জায়গায় 20 তারিখ পর্যন্ত ছিলাম। 20 তারিখ পর্যন্ত ছিলাম। 20 তারিখ 18 তারিখ 19 তারিখ আর 20 তারিখ তো কারফিউ দিছিল। হুম। 2 দিন তো মানে গুলি বা মার্ডার হইতেই আছে। তো ওই দিনকে আমাদের মানে টার্গেটটা ছিল বেশি, যে রাজপথ কোনো রকমই ছাড়া যাবে না। তো হাসিনা ডিক্লেয়ার দিছে যে কুত্তা যদি রোডে থাকে, কুত্তারও কি গুলি করবো সে। যদি রোডে কুত্তাও থাকে, কুত্তাটারও সে গুলি করবো। ডাইরেক্ট কারফিউ দিছে। তো ওই দিন আমরা কারফিউ ভাঙতে গেছি, আর কারফিউ ভাঙতে মানে ভাঙতে যায় 19 তারিখ কারফিউ ভাঙছি। তো 20 তারিখে তো সেনাবাহিনী আসছিল বা আরো অন্যান্য প্রশাসন আসছিল। আসার পর দিয়া তো আমাকে মাইক দিয়া ডাকতেছে। তো ওরা যখন পুলিশে যখন গুলি করে, তখন কিন্তু আমার লগে প্রায় 2-3 হাজার লোক, 2-3 হাজার লোক। তো মানে সবাই গলিতে ঢুকা যায়, মেইন রোড থেকে সবাই সাইড হয়ে যায়। হুম। তা আমি সাইড হই না। আমি কি করি, আমি পুলিশের থেকে 200 হাত দূরে থাকি, কিন্তু রোডে থাকি। রোডে থাইকা আমি আবার ওই লিগে জায়গায় জায়গায় কেরি আগুন জ্বালায় দিই। তো আগুন জ্বালায় দেওয়ার পর দিয়া তো এর মধ্যে আবার সেনাবাহিনী আসলো। সেনাবাহিনী হ্যান্ডমাইক দিয়া ডাকতেছে আমাকে, যে এই ছেলে, এই ছেলে, তুমি এখানে আসো। আমি বললাম, না, আপনাদের সাথে আর আমাদের কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো কথার। তো তোমার মতন এরকম আমার হাজারো ভাই বা হাজারো ছোট ভাই সেনাবাহিনী বলতেছে যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, আসো, তোমাদের কি সমস্যা আমরা তোমাদের সাথে কথা বলে আমরা শুনবো, তোমাদের মনের কথা আমরা শুনবো। তো ওনারে বললাম যে পুলিশ ছাড়া আসেন, আপনাদের সাথে কথা বলবো। যদি পুলিশ নিয়ে আসেন তাহলে আমরা কথা আপনাদের সাথে বলবো না। আমি একাই বলতেছি, আমার পিছনে আমি ওনাদের 200 হাত দূরে, আমার থেকে 200 হাত দূরে লগিয়া পোলাপান। হুম। ঠিক আছে। তো প্রায় উনি মানে মানে ওনার কাছে আধা ঘন্টা ধরে আমার লাগে এরকম করতেছে, আর আমি আগুন জ্বালাইতে আছি, ঠিক আছে, রোডে। পরে বললো যে তুমি যে আগুন জ্বালাই দাও, কি বুঝাইতে চাও? আমি এইটি বুঝাইতে চাই, যাতে শেখ হাসিনা গণভবনতে দেখতে পায় যে আকাশে হাজার হাজার ধোঁয়া মেঘ, পুরো কালা মেঘ জমা হইতাছে, ওর দিন শেষ, ওই আর এই দেশে থাকতে পারবো না, হয় গদি ছাড়তে হইব, আর নাহলে জনগণের কাছে মাপ চাইতে হইব। গদি ছাইরা তাও। পরে কথা বলার পর দেয়া যে আসো, তোমার সাথে কথা বলবো। হাসিনার যদি গদি ছাড়া লাগে ও ছাড়বে, বা ওর যদি পদত্যাগ করা লাগে তাও ও পদত্যাগ করবে। আমি বললাম যে পুলিশ ছাড়া আসেন তাইলে কথা বলবো, ছাত্রলীগ ছাড়া আসেন তাইলে কথা বলবো। তো ছাত্রলীগও আসেন না, মানে উনি ছাড়ে না, আর আমিও কি ওনার কাছে কথা বলতে যাই না। তো না যাওয়াতে উনি হ্যান্ডমাইক দিয়া বলতেছে যে এই ছেলে, এই ছেলে, যদি তুমি এই আগুন জ্বালানো বন্ধ না করো তাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হবো। তখন আমি 2 হাত চিপিয়ে দিয়ে এরকম বলছি যে ওকে, নো প্রবলেম, আই এম রেডি। যদি আমার জীবনের বিনিময়ে যদি শেখ হাসিনার পতন হয়, তো আমার জীবন নিয়ে না, তাও হাসিনার পতন চাই। কারণ আমার অনেক ছাত্র ভাই, আমার অনেক বিএনপির তৃণমূলের কর্মী বা রোডের পাগল, অনেক পাগল কিন্তু মনে করেন যে এই আন্দোলনে মারা গেছে, অনেক পাগল।
ঠিক আছে, যেমন কি আমার ঢাকা উদ্যান ইউনিট বিএনপি ইউনিটের কমিটি, এটা হলো গিয়া 33 বিশিষ্ট কমিটি। আমার চোখের সামনে আমারই 2টা ছোট ভাই মারা গেছে, ডাইরেক্ট মাথায় গুলি লাগছে। হুম। তাহলে আমি কি আন্দোলন তো করতে পারি? আচ্ছা, তো আপনার এই মানে কোন জায়গায় আপনার গুলি লাগলো, সেই জায়গাটা করতে মোহাম্মদপুরের কোথায়? তো কথা শেষ করি। তো যখন আমার 2টা কমিটির ছোট ভাই মারা গেল, তখন সেনাবাহিনী আমাকে বলল যে গুলি করে দিব। আমি বললাম যে ওকে, নো প্রবলেম, আই এম রেডি। যদি আমার জীবনের বিনিময়ে যদি শেখ হাসিনার পতন হয়, আমি আমার জীবন দিতে প্রস্তুত। পরে উনি এক পর্যায়ে কি করলো, যে আমি দেখে যে বুক চিতিয়া দাঁড়িয়ে রইছি, হ্যাঁ, পরে উনি পুলিশ প্রশাসন যা আছে সব সরাইলো, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ যা যা আছে সব সরেয়া উনি আমাদের কাছে আসছে। যখন আমি ওনার সামনে দাঁড়াইছি, তখন আমার পিছনে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। তখন ওনাদের সাথে আমরা মুখামুখি কথা বলছি। ওটার ভিডিও আছে আমার কাছে, ওটার ছবি আছে, সেনাবাহিনী কি বলছে বা আমরা সেনাবাহিনীর কি বলছি, ওটার যত ভিডিও আছে সব আমার কাছে আছে। পরে সেনাবাহিনীর সাথে কথা বলে আমরা মানে খুব আনন্দিত হইলাম, বা আমাদের বর্ষা পাইছেন? হ্যাঁ, বর্ষা পাইছি, যে আসলে রাষ্ট্রের যে সেনাবাহিনী, ওনারা খুব মানবিক, ওনাদের মানে উদারতা আছে। আমাদের কাছে চাইলে দিনকে ব্রাশপার করে মারি লিখতে পারতো, কিন্তু আমার ঘরে সুন্দর মতন বুঝাইছে সেনাবাহিনী। বুঝিয়া পরে মনে করেন যে কি গেছে গিয়া লাস্ট ফিনিশিং ওই যে 20 তারিখে কারফুর দিন, আমরা তো কারফু ভাঙ্গি লিছি সকালবেলায়। কারফু তার ওই দিন আর হাসিনা চয়ে দেয় নাই। 19 তারিখ 20 তারিখ কারফু দিছিল, ওই দিনে আমরা 19 তারিখের ডো ভেঙে লাইছি কারফু, 20 তারিখের ডো কি সকালবেলায় কারফু ভেঙে লাইছি। গুলি কর মানে হে সময় প্রায় 150 উপরে গুলি করছে মোহাম্মদপুরে, প্রায় 150 ফলাফানের গুলি লাগছে গায়ে। তো কারফু আর থাকে? 150 গুলি করলে ও 150 করে পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ প্রায় 5000 জড়ো হয়, তো লাভ কি কারফু দিয়া? তো কারফু ওই দিনকে ভেঙে লাইছি। পরে বিকেল বেলা কারফু ভাঙ্গার পর দিয়া বিকেল বেলা ও প্রশাসন সেনাবাহিনী আইসা আমাদের একটা দিল, দেওয়ার পর দিয়া আমরা একটা বর্ষা পাইলাম, আমাদের একটা আস্থার জায়গা খুঁজে পাইছি। পাওয়ার পর দিয়া চলে গিয়া তো তখন সেনাবাহিনী যাওয়ার পর দিয়া ছাত্রলীগ, যুবলীগ আসলো আবার আসরের একটু পর দিয়া। ওনাদের সাথে কথা হয়েছিল আমার 3টার দিকে। ওনারা সেনাবাহিনী যাওয়ার পর দিয়া আবার পুলিশ প্রশাসন হমানে গুলি, প্লেন দিয়া গুলি, ঠিক আছে, হমানে করতেছে। তখন পরে আমি যখন দেয় যে ছাত্রলীগ, যুবলীগ, আমি আবার সেম কাজটাই করি। সবাই রোডের থেকে সাইডে যখন দাফার দেয়, তখন গলিতে সব মানুষ ঢুকে যায়, আমি আর ঢুকি না। তা আমি না ঢোকাতে আমি মানে রোডেই ছিলাম। তো আমারে ওরা টার্গেট করে গুলিটা করছে, আমার বাম পায়ে গুলিটা লাগছে। তখন ওরা যখন দৌড়ান দিছে, তখন তো আমি রোডে একা। ওরা যদি 200-100 মানুষের যদি পিস্তল মানে গুলি করার দৌড় দেয়, তখন কি আমি পাই? পরে মনে করেন যে আমি মেইন রোডের থেকে একটু ক্রস নেওয়া ধরছি আর কি, আমার পায়ে গুলিটা লাগছে। আর যখন আমার পায়ে গুলিটা লাগছে, তখন আমার যে সহযোদ্ধারা আমার টাইনা ভিতরের দিকে কি আছে লয়ে গেছে। আর নাহলে ওই দিন আমার মারিয়ে লিখতো, যদি আমার সহযোদ্ধারা আমার না নিত, ওই দিন আমার মারিয়ে লিখতো। এটা কয়টার দিকে? এটা হচ্ছে লেগে বিকেল 5টা 5:30টার দিকে। এটা কোন লোকেশনটা, কোন জায়গায়, কোন জায়গায়? এটা লোকেশনটা হচ্ছে গিয়া মোহাম্মদপুর থানা পারোয়া সুপার মার্কেটের পারোয়া একটা ওভারব্রিজ আছে, ময়ূর বিলার সামনে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের পরেই একটা কালবোর্ড আছে। এটার হচ্ছে গিয়া গ্রিঙ্গি হাউজিং বলে। এই গ্রিঙ্গি হাউজিং এর এই জায়গাটাই আমার গুলিটা করছে। পরে লিগে ওই জায়গায় চানমি হাউজিং এর দিকে আমার টাইনা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনি আজকে প্রধানমন্ত্রীর সামনে যে জুলাই জাতীয় সম্মেলন হলো, এই জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসরা কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম একটা অভিযোগ করেছেন। জি, এটা কি গড় অভিযোগ নাকি এরকম কোনো না। তথ্য প্রমাণ আপনার কাছে আছে? দেখেন, মনে করেন যে সুস্থ অনেক লোক, সুস্থ, তোর ওর হাতে খালি ছিটা গুলি লেগেছে। ও মানে ক্যাটাগরি হয়েছে কে মানে এরকম যদি 20,000 জুলাই যুদ্ধ হয়, ওরা তখনকার আমলে ওরা মনে করেন যে গেজেট ভুক্ত করছে কিছু লোক, মানে সুস্থ, ও এ ক্যাটাগরি পাইছে, তার মানে 20,000 টাকা ভাতা পায়। আর আমি এত বড় গুলি খেয়া
আমি এখনো অসুস্থ, আজকে 2টা বছর পার হয়ে যাইতে আছে। হ্যাঁ, আমি এখনো কেরেজ ছাড়া হাঁটতে পারি না। হুম, হ্যাঁ, আমার ক্যাটাগরি করছে সি। হুম, আমার ক্যাটাগরি করছে কি? জি, সি। তো ওরা রাজপথে আন্দোলন সিটা গুলি খায়, যদি এই ক্যাটাগরি পাইতারে 20,000 টাকা ভাতা পাইতারে, তাহলে আমি রাজপথে আন্দোলন করিয়া আমার সব কিছু আছে। আমি দীর্ঘ 17 বছর আন্দোলন করলাম। হুম, দীর্ঘ 17 বছর আন্দোলন করলাম। এই আন্দোলন করতে যে বিএনপি পরিবারকে ভালোবাসতে যে আমার বাপ ঘুমাইলো, আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলাম। আমি মামলা খাইলাম। তারপরও যে ওরা একটা ফর্মে আটছে, আমাদেরকে দিতে আটছে ওরা। আমরা তো রক্ত দিছি রাজপথে, এরকম না যে ওরা রক্ত দিছে। ওরা কেউ গুলি খেয়েছে? কেউই কিন্তু গুলি খায় না। হয়তো কি সামরিকের জন্য একটা জায়গা বন্দি ছিল, তখন আন্দোলনটা চালাইছে কারা? আমরাই তো চালাইছি। তখন আমি বিএনপি করি বিদায় আমার ক্যাটাগরিটা সি ক্যাটাগরি করলো। আর ওর এনসিবি বা ওর ওর কথা শুনে দেখে ওর এক ক্যাটাগরি দিল। তো এই ক্যাটাগরি যে দিল, তাহলে ও আমার লাগে একটা বৈষম্য করলো না? তো আমি হাসনাত সার্জিস, ওরা আমার কাছে আমার লাগে চ্যালেঞ্জ করুক, ওরা কতটুকু আন্দোলন করছে আর আমি কতটুকু করছি। আমি আমার জায়গার থেকে কতটুকু আন্দোলন করছি। ওরা যদি 2-4-5 হাজার লোক নিয়ে আন্দোলন করে, আমি মাত্র 2-4-10 হাজার লোক নিয়ে আন্দোলন করছি। আমার কাছে ওরকম প্রুফ আছে। আমি তো সম্মান চাইছি ওর কাছে। ও তো আমার প্রমোশন তো ডিমোশন বানিয়ে দিছে। ও প্রমোশন তো ডিমোশন বানিয়ে দিছে। আমি তো, যেহেতু আমি অসুস্থ, আমার যদি যদি 20,000 টাকা হইতো, আমার সংসারটা মোটামুটি একটু ভালো চলতো। কিন্তু হুম, আমার লাগে বৈষম্যটা করার দরকার ছিল কি? হুম, আজকে ওরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হুম, কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওরা অনেক সময় দেখবেন ফেসবুকে ওদের যে জুতার ক্যাটাগরি, হুম। আর এখন জুতার ক্যাটাগরি দেখবেন এক এক জোড়া জুতা করে 5,000-6,000 টাকা দাম। আর আমি গার্মেন্টস পাই। আসিফ মাহমুদের কথা হ্যাঁ, বলছেন। এক এক জোড়া জুতা পরে 5,000-6,000 টাকা দামের। আর একটা গেঞ্জি পরছিল, হুম, একটা গেঞ্জি পরছিল। তো এইসব লোকগুলা যদি মনে করেন যে আজকে প্রাডো গাড়ি দিয়া ঘোরে বা বড় বড় গাড়ি দিয়া ঘোরে, আর আমরা রিক্সাও চড়তে পারি না ভাড়ার টাকার অভাবে। আমরা যদি সুস্থ থাকতাম, আমরা তো কাজ করে খেতাম। আমরা যদি সুস্থ তাদের থাকতাম। টাকা কোত্থেকে আসছে? তাদের টাকা আটচল্লি গিয়া, যেমন কি আমাদের ডক্টর ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদেরকে একটা ফান্ড দিছিল সরকারি তরফ থেকে। যেমন কি আমার দেওয়ার কথা ছিল 5 লাখ, আমার টাকা দিছিল গিয়া 4 লাখ টাকা। হুম, আমার টাকা দেওয়ার কথা 4 লাখ। আমার টাকা 4 লাখ না, আমার 1 টাকাও না দিত। হুম, কিন্তু আমার ট্রিটমেন্টটা তো করাই। হুম, আমি তো সুস্থ, আমার তো আগে সুস্থ হইতে হইব। হুম, আমি জুলাই ফাউন্ডেশনে প্রায় 20 বারের অধিক গেছি। হুম, তখন তো আমার বিএনপি গভর্নমেন্ট ক্ষমতাও নাই, বা জনাব তারেক রহমানও বাংলাদেশে নাই। ঠিক আছে। তা আমাদের জিয়া পরিবার আতিকুর রহমান রুমেন ভাই আছে। তো আতিকুর রহমান রুমেন ভাইয়ের কাছে তো সবাই যেত, হুম, সবাই যেত। আমার নিজের চোখে দেখা এরকম হাজার হাজার লোক রুমেন ভাইয়ের কাছে যাইতো। গুম পরিবার, আহত পরিবার, নিহত পরিবার। উনি তো সরকারে নেই, ওনার ব্যক্তিগত টাকা কত দিন। হুম, তারপরেও আমাকে সে দিছে। হুম, ওনার টাকা দিয়ে আমি মেডিকেলে ট্রিটমেন্ট করি বা আমি ওষুধ খাই। হুম, আর ওদের টাকা দিয়ে আমি, ওরা আমার টাকাও দেয় না আর আমার ট্রিটমেন্টও দেয় না। তাহলে ওরা একটা সময় একটা ফর্মে ছিল, হুম, আমাদেরকে চাইলে অনেক জায়গায় পাঠাইতে পারতো। হুম, শুধু আমি বিএনপি করার কারণে আমার ওরা বিদেশেও রেফার করে নাই, হুম, আমার বাংলাদেশেও ট্রিটমেন্টটা দেয় না। তার মানে ওরা এটা চাইছিল যে মানে অসুস্থতা নিয়ে ভুগবো, ভুইগা যাতে আমি ওর কাছে যাইতে বাধ্য হই। তা আমি হইলাম গিয়া যোদ্ধা। যোদ্ধা কখনো কাউকে ভয় পায়? যোদ্ধা কখনো কাউকে কারো কাছে মাথা নত করে? তা আমি যোদ্ধা। আমি কি, আমি যতই আমার যদি পাও এটা চলেও যায়, তাও তো আমি যখন জুলাই ফাউন্ডেশনের 5-6 বার যাওয়া পড়ার, 5-6 বার যাওয়া আমার হয়ে গেছে, তারপর আমি কইছি না, আমি আর যাব না, আমি আর ট্রিটমেন্ট নিব না ওদের কাছে। ওদের বেল্টের বাইরে ওই কাউরে মানে দিত না কিছু। ওদের বেল্টের বাইরে, যেমন কি আমার টাকা দিত, মানে ক্ষতির পরিমাণ বুঝা কিন্তু টাকা দিত। তা আমার তো ক্ষতিটা বেশি হয়েছে, তা আমার তো 7-8 লাখ টাকা দিতে পারতো। তা আমার 4 লাখ টাকা দিল কা? আমি পপুলা মেডিকেলে আমি জুলাইয়ের 20 তারিখে গুলি খেয়েছি। হাসিনায় গেছে হচ্ছে গিয়া 5 তারিখে। 5 আগস্ট। তাহলে আমি যে মাঝখানে যে 15টা দিন আমি কোথায় ছিলাম? মাঝখানে 15টা দিন আমি কোথায় ছিলাম? আমি মেডিকেলও ট্রিটমেন্ট পাইনি। পপুলার ছাদের উপরে
আমার টাকার জোরে বাইচে ছিলাম। যে সিকিউরিটি রুম আছে না, হুম। ছাদের উপরে সিকিউরিটি রুম থাকে না, ওই সিকিউরিটি রুমে আমাকে নিয়ে ট্রিটমেন্ট দিছে। আমি তো মরার মতন ছিলাম। আমার বাড়ির থেকে স্ক্রিন বোর্ডে টাকা আইছে 4 লাখ টাকা। মানে আমার নানির বাড়িতে আমার মায়ের সম্পদ পাইতো। আমার মামার থেকে জন টাকা চাইছি, কইছে যে তোর তোর মায়ের সম্পদ যেটুক পাইবো হেডুক আমাকে দিতে দিব, তাহলে তোর টাকা দিব। হুম। পরে সম্পদের দিকে তো আমার তাকে বাঁচতে হইব, আমার তাকে বাঁচতে হইব। পরে ওই 4 লাখ টাকা আনার পর দিয়ে মনে করেন যে পপুলার টাকা দিছে। পরে মনে করেন যে মানে টাকা আনতে আনতে 27,000 টাকা খরচ হয়ে গেছে। হুম। 4 লাখ টাকা আনতে আনতে 27,000 টাকা খরচ হয়ে গেছে। বোলার থেকে যদি ঢাকা স্ক্রিন বোর্ডে টাকাটা আসে, 27,000 টাকা খরচ হয়ে গেছে। কারণ তখন তো লঞ্চ বন্ধ, সব যানবাহন সবই তো বন্ধ। হুম। একটা এলাকার থেকে তো আরেকটা এলাকা বিচ্ছিন্ন আমরাই করে লিছি, আর আমরাই অসুস্থ। ভুগতেও আছি আমরা। পরে পপুলার টাকা দিছি, তো টাকা দেওয়ার পর দিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে আর কি। এই অবস্থা তো। আর সার্জিৎ হাসনাত ওদের কাছে কি আমি ট্রিটমেন্টও পাই নাই, এবং আমার যে ন্যায্য 10 জনের যেভাবে দেখছে আমার কি ওইভাবে দেখেও নাই। তো ওরা আজকে গাড়ি লিয়া ঘুরে, আর আমি এখনো কেস, এই যে হাতে লাডি লিয়ে আমি হাঁটি অনো। কারণটা কি? ওরা তো 2 বছর বা 1.5 বছর একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতন বা সরকারের মতনই ছিল। ওরা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাহলে ওরা আমার লিগা বৈষম্য করলো কি লিগা? এর লিগে ওদের প্রতি আমি একটু রাগ, যে ভাই টাকার কোনো প্রশ্ন না, তুই তো আমার সুস্থ করবি। মানুষের যখন হাতে গুলি লাগলে কিন্তু মানুষ হাঁটতে পারে, যদি মাথায় গুলি লাগে তাও মানুষ হাঁটতে পারে, যদি তার সেন্স থাকে। যদি পায়ে গুলি লাগে তাই মানুষ কতক্ষণ হাঁটতে পারে? আমি তো এখনো মানুষের সাহায্য ছাড়া হাঁটতে পারি না। দেখেন আমার লগে 2 জন নিয়ে আসছেন। কারা আসছে আপনার সাথে? আমার একটা ফ্রেন্ড হয়েছে, একটা ছোট ভাই হয়েছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের আর ছেলে গিয়া আমার মা আছে, আর ছেলে গিয়া আমার এক ছেলে 2 মেয়ে আছে, আর আমার ওয়াইফ, আর বাইরা আছে। তো আপনার সংসার কিভাবে চলে? আপনি এখন কি করেন? সংসার হচ্ছে গিয়া আমি এই পর্যন্ত 7 লক্ষ টাকার উপরে ঋণ আছে। আমি 7 লক্ষ টাকার উপরে ঋণ আছি। তো আমার আত্মবিশ্বাস আছে যে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদারি ব্যবসা করতাম। হুম। যদি আমি কোনোদিন সুস্থ হই, তো আমি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করবো, আমি ওই টাকা দিতে পারবো। 7 লাখ টাকা আমি ঋণ থাকি, আমি বা যদি মাননীয় প্রধানমন্ত্রী বা আমার দলের পিছনে আমি 17 বছর শ্রম দিছি, এই দল করতে যে আমার বাপ গুম হইছে, বা অনেক জায়গায় রোড ঘাট হইতেছে না, সরকারি কিছু কাজ কাম হইতেছে না, যদি আমাকে দেয় তাহলে আমার 7 লক্ষ টাকা যে ঋণ আছে সেটা আমার থাকবো না। আপাতত চলতেছি লিগে আমার বাইরে আছে, বা আমার কিছু ব্যবসা আছে যেটাকে আমি মানুষদের চালাই। ওই যে গাছ পাইলিং আছে না, হুম। পল্লীর কাজ, মানে বিল্ডিং যে আন্ডারগ্রাউন্ড করে না, হুম। চারিদিকে যে বলি গাড়ে, হুম। ওটার একটা ব্যবসা করি। তো ওটা আমরা 2 জন আর কি ব্যবসাটা করি। মাসে হয়তো 2 একটা কাজ হইলে হয়, না হইলে নাই। এই ওটা তার সবসময় কাজ হয় না, যে সে কম আছে কম খাই, অত প্যারা নাই আর কি। যে কোটি কোটি টাকা বানাইতে হইব বা বাড়ি গাড়ি করতে হইব, আমার ওই স্বপ্ন নাই। স্বপ্ন কি? স্বপ্ন আমার লোকের 2টা ডাইল ভাত খায় পুরা যাইতে লাগছে, এটুকুই। ধন্যবাদ মোহাম্মদ শাহিন মাল। আপনি অনেক কথা আমাদেরকে শোনালেন, আপনার জীবনের গল্প আমাদেরকে জানালেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তার আগে বলছি, জুলাই যোদ্ধা, জুলাইয়ে আহত শাহিন মাল তার যে কষ্টের কথা, দুঃখের কথা এবং সংগ্রামের কথা আমাদের সাথে শেয়ার করলেন। তা আজকে যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর পরে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, এর পেছনে এই সব জুলাই যোদ্ধাদের নিদারুণ ত্যাগ, আত্মত্যাগ, এবং অনেকেই আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে এই গণতান্ত্রিক পরিবেশে আমরা উত্তরণ করতে পেরেছি। তা আমাদের দেশ গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক, দেশের মানুষ তাদের অধিকার ভোগ করুক, চিন্তা, বক্তব্য এবং কর্মের স্বাধীনতা তারা পাক,
সেই আশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।